আজকে তারাপদ রায়ের গল্প বলবো। তারাপদ রায়ের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। আজ থেকে প্রায় ৩২ বছর আগে যখন আমি পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড অফ রেভিনিউ নামক দপ্তরে চাকুরিতে ঢুকি, তখন সেই দপ্তরে রেজিস্ট্রারের পদে ছিলেন শ্রী তারাপদ রায়। হাসি খুশি রসিক এক গপ্পে মানুষ। ওনাকে নিয়ে একটা গল্প খুব চালু ছিল। ওনার একটা পা কিঞ্চিত ছোট ছিল, ফলে উনি একটু লিম্প করে হাঁটতেন। তা এক জয়েন্ট সেক্রেটারি ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে, মিস্টার রায়, আপনার কি বাঁ পাটা ছোট? উনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না, আমার ডান পাটা বড়। বরাবরই এরকম রসিক মানুষ তারাপদ রায়, এবং এই রস ছড়িয়ে আছে ওনার ছোট বড় নানান লেখায়। তারাপদ রায়কে আমাদের মনে হয়, সবসময় আমরা তারাপদ রায়কে এইভাবে জানি যে উনি একজন হাসির গল্প লেখক, বা ছোট ছোট নানান মজার হাসির গল্প তিনি লিখেছেন, যেগুলো প্রায় জোক বুকের মতো। কিন্তু তার বাইরেও তারাপদ রায়ের কিছু পরিচয় রয়েছে। যেমন উনি কিন্তু একজন যথেষ্ট প্রতিষ্ঠিত কবি, এবং ওনার কবিতা যথেষ্টভাবে যারা কবিতা পড়েন তাদের কাছে বেশ সমাদৃত। এছাড়াও উনি কিশোরদের জন্য উপন্যাস লিখেছেন, বড় গল্প লিখেছেন, নানান রকম অজস্র গল্প উপন্যাস উনি লিখেছেন, যেগুলো ছড়িয়ে আছে নানান রকম পত্রিকায়, গল্পের সংগ্রহে। একসময় দেশ পত্রিকায় উনি নিয়মিত লিখতেন। মূলত তার মাধ্যমেই তারাপদ রায়ের সাথে সবার আলাপ, আমাদেরও তাই। আজকে আমি তারাপদ রায়ের যে গল্পটা পড়ব সেটা কিঞ্চিত বড়। সে গল্পটার নাম হচ্ছে চাষির মুখে হাসি। সুবেশ চৌধুরী সাধারণ লেখক নন, তিনি একজন বুদ্ধিজীবী লেখক। সমাজের প্রতি তিনি দায়বদ্ধ, তার দায়িত্ববোধ আছে। তার প্রতিটি লেখায় আর্থ সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে। হাসি মশকরার লেখা লিখে তিনি হাস্যাস্পদ হতে চান না। সুবেশবাবুর প্রতিটি রচনায় গুরুগম্ভীর। জীবনের সমস্ত তিক্ততা তার রচনার পাতায় ফুটে ওঠে। আর দুষ্টু লোকেরা বলে, শুক্তো বা তেঁতো রাঁধতে গেলে মহার্ঘ সজনে ডাঁটা, উচ্ছে, করলা এসব না কিনে সুবেশবাবুর বইয়ের একটা পৃষ্ঠা ছিঁড়ে রান্না করলেই চমৎকার তেঁতো হয়ে যাবে। কিন্তু সুবেশবাবু নানা রকম পুরস্কার প্রাপ্ত গণ্যমান্য লেখক। সাধারণ পাঠক তার লেখা পড়ুক না পড়ুক, সাহিত্যের বড় কর্তারা তাকে খাতির করেন। তা করুক, এরকম খাতির তো কত লোকই পায়। কিন্তু সম্প্রতি সুবেশ চৌধুরী একটি সাহিত্যিক কাজের বরাত পেয়েছেন। সরকার থেকে তার কাছে অনুরোধ এসেছে বই লেখার জন্য। বইটির উদ্দেশ্য অতি মহৎ। গ্রামের গরিব মানুষেরা নানা রকম দুঃখ কষ্টে দিন কাটান। আজকাল এদের মধ্যে অনেকে নৈশ বিদ্যালয়ে কিংবা বয়স্ক শিক্ষা কেন্দ্রে লেখাপড়াও শিখছেন। এইসব সদ্য শিক্ষিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তাদের জন্য সরস এবং প্রাঞ্জল ভাষায় হালকা চালে মজার বই লিখতে হবে। অনেক টাকার কাজ, তার উপর সরকারি ব্যাপার। প্রায় কিছুই না ভেবেচিন্তে এক কথায় এই প্রস্তাবে সুবেশবাবু রাজি হয়ে গেলেন। সতীদাহ থেকে আদিবাসী সমস্যা, বেকার জীবন থেকে শ্রমিক ধর্মঘট, কত কিছুর ওপরে সারা জীবন ধরে ভারী ভারী মর্মান্তিক উপন্যাস লিখেছেন সুবেশ চৌধুরী। তার রচিত ভাইয়ের রক্ত, গির্জায় আগুন, সাকার নিরাকার বেকার ইত্যাদি বইতে তিনি তার মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন। প্রগতিশীলতার চূড়ান্ত দেখিয়ে ছেড়েছেন। তবে গ্রাম বা গ্রামের লোকেদের নিয়ে কখনো কিছু লেখেননি। সুবেশবাবুর সমস্যাটা বেশ কঠিন। তিনি জন্মেছেন কলকাতার কালীঘাটে, সেখানেই বড় হয়েছেন। অল্প কিছুদিন হলো একটা ফ্ল্যাট কিনে হাজরা রোডে চলে এসেছেন। সুবেশবাবু কলকাতার বাইরে প্রায় কিছুই জানেন না। ওই রেলগাড়িতে চড়ে যেতে যেতে জানলা দিয়ে দেখা ধানক্ষেত, জলাজমি, তাল খেজুরের গাছ, মানুষজন, পাড়াগে বাড়িঘর, এই সব। একবার বারাসাতের কাছে একটা গ্রামে পিকনিকে গিয়ে ক্ষেতের আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে শামুকে পা কেটে রক্তারক্তি হয়ে যায়। এর চেয়েও মারাত্মক হয়েছিল পরে একবার। সে বছর যে মাঠে পিকনিক হচ্ছিল তারই পাশে কড়াইশুঁটির ক্ষেত। মটর গাছের নধন নরম লতায় তখন কড়াইশুঁটি সবে দানা বাঁধছে। আনমনে গোটা দুয়েক কড়াইশুঁটি ছিঁড়ে মুখে ফেলেছিলেন। কোথাও কিছু নেই, হঠাৎ কোথা থেকে হাড়ে রেড়ে করে একটা মোটা বাঁশের লাঠি হাতে সন্ডা মতন একটা লোক তাড়া করে এলো। তারপরে এই মারে কি সেই মারে। সেই দুর্দান্ত লোকটি, যিনি নাকি ওই ক্ষেতের বর্গাদার,
সুবেশবাবুর কলার চেপে ধরে বললেন, পুরো মাঠের মটরদের দাম না দিলে তোমাকে এই ক্ষেতের মধ্যে পুঁতে রাখবো। পিকনিকের লোকেরা ছুটে এসে সুবেশকে উদ্ধারের চেষ্টা করে। তারা বলে, ইনি মাত্র 2-3টে শুঁটি খেয়েছেন, তার জন্য পুরো মাঠের ফসলের দাম দিতে হবে। ততক্ষণে ভিড় জমে গেছে, সবাই বর্গাদারের বন্ধু। তারা বলল, এ হলো সর্বমঙ্গলা ঠাকুরানীর দেবোত্তরের মাঠ, পুরো মাঠের ফসল এই ভদ্রলোক এঁটো করে দিয়েছেন, পুরো মাঠের ফসলের দামই দিতে হবে, না হলে ছাড়ব না। সেদিনের বিড়ম্বনার কথা ভাবলে আজও সুবেশ চৌধুরী ঘেমে ওঠেন। অথচ ভাগ্যের এমন পরিহাস যে এখন সেই গ্রামের বিষয়ে সুবেশ চৌধুরীকে লিখতে হচ্ছে, তদুপরি সরস করে লিখতে হচ্ছে। হাসি ঠাট্টা হাস্য কৌতুক সুবেশবাবুর মোটেই পছন্দ নয়। তিনি যে খুব বেরসিক তা নন, কিন্তু আজকের লেখার বাজারে মজা করে লিখলে কোনো সুবিধা হয় না। আর তাছাড়া সত্যি কথা হলো এই যে মজার কথা লিখতে গেলে মনে, মাথায় ও কলমে যেরকম ঢেউ ওঠে, সে ঢেউ সুবেশবাবু আয়ত্তে আনতে পারেন না। কিন্তু একে সরকারি কাজ, অনেক টাকা, তারপর এক বাক্যে রাজি হয়েছেন, এখন আর তার পিছিয়ে যাওয়ার উপায় নেই। তবে একটা জিনিস সিদ্ধান্ত নিলেন সুবেশবাবু, গ্রাম সম্বন্ধে নতুন করে কিছু জানার চেষ্টা করবেন না। ওপরে ওপরে যেটুকু জানেন তাই দিয়ে আলগোছে কাজ সারবেন। এই তো তার সেই পুরস্কার বিজয়ী উপন্যাস বাঁশি কবে বাজবে সামনে রয়েছে। এখানে বাঁশি মানে কারখানার বাঁশি। শ্রমিক আন্দোলনের পটভূমিকায় লেখা, সে বিষয়ে তার জ্ঞান বা অভিজ্ঞতা দুয়েরই অভাব। সুবেশবাবু ঠিক করলেন গ্রামের ব্যাপারটিও সেরকম আলগা আলগাভাবে ছোঁবেন, আর ফাঁক ফোকর রেখে লিখতে গেলে কবিতা করে লেখাই ভালো। তবে সবটা পদ্যে লেখা পোষাবে না, সুবেশবাবুর পদ্য বিশেষ আসেও না, গদ্য পদ্য মিলিয়ে মিশিয়ে লিখে ফেলবেন। বাঁচোয়া এই যে সদ্য শিক্ষিতদের জন্য বইটি মাত্র 64 পাতার, তার আবার অর্ধেক পৃষ্ঠার ছবি। কবিতায় গ্রাম। ওই দেখো আগ গাছ, গাছে গাছে রস, প্রতিটি গাছেতে তাই ঝুলিছে কলস। কলস কলস রস খাবে না একাকী, গুড় বানাবার জন্য কিছু থাক বাকি। সুবেশ চৌধুরী একবার শীতের সন্ধ্যায় গাড়ি করে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় ফিরবার পথে দেখেছিলেন গেছুরেরা খেজুর গাছ বেয়ে উঠছেন। এই ভর সন্ধেবেলা ওই লোকগুলো গাছে উঠছে কেন? এই প্রশ্ন করে ড্রাইভারের কাছ থেকে তিনি জবাব পেয়েছিলেন, ওরা খেজুরের রসের হাঁড়ি গাছে বসাবার জন্য উঠছে, কালকে নামাবে, রস হবে, রস খাবে, জাল দিয়ে গুড় করবে। খেজুরের রস? সুবেশবাবু কিঞ্চিৎ বিস্ময়চিত জিজ্ঞাসায় ড্রাইভার বলেছিলেন, ওই রস জাল দিয়েই তো খেজুরের গুড় হয়। একটু চিন্তা করে সুবেশবাবু আবার জানতে চায়, তাহলে আখের গুড়? ড্রাইভার বলেছিলেন, আখের গুড় হয় আখের রস দিয়ে, তো সোজা কথা, যেমন তাল গুড় হয় তালের রস দিয়ে। অনেক দিন আগের এই ঘটনাটা মনের মধ্যে গেঁথে ছিল সুবেশবাবুর। এবার গ্রামীণ মানুষদের জন্য সরস সাহিত্য রচনা করতে গিয়ে এই রসের ব্যাপারটাই তার প্রথম মাথায় এলো, এবং সঙ্গে সঙ্গে ওপরে 4 লাইন পদ্য লিখে ফেললেন। প্রথমে ওই দেখো আগ গাছ না লিখে যা দেখেছিলেন সেই অনুযায়ী ওই দেখো খেজুর গাছ লিখেছিলেন, কিন্তু ওই দেখো খেজুর গাছ ছন্দ ঠিক আসে না, কানে লাগে, তাই খেজুর কেটে আখ করে দিয়েছেন। এদিকে তার স্পষ্ট কোনো ধারণা নেই যে আখ গাছে চড়া যায় না। কলকাতার রাস্তাতেই যে ঘণ্টা বাজিয়ে আখ পেশায় কল দিয়ে টুকরো টুকরো আখ ছেঁচে আখের রস গেলাসে গেলাসে বিক্রি হয়, সে বিষয়ে তিনি মোটেই ওয়াকিবহাল নন। তা সুবেশ চৌধুরী এই কবিতাটাই আলোচ্য বইয়ের জন্য প্রথমে রচনা করেন, যদিও এই কবিতা দিয়ে অবশ্যই বই শুরু হবে না। কবিতাটা লিখে অত্যন্ত উৎফুল্ল হয়ে সরকারি অনুদান অধিকর্তা ডক্টর ব্রহ্মলাল ব্রহ্মচারীকে সুবেশ চৌধুরী ফোন যোগে কবিতাটি শোনান। ডক্টর ব্রহ্মচারী পাড়াগ্রামে বড় হয়েছেন। তিনি আখ গাছে রসের কলস শুনে হকচকিয়ে গেলেন। সুবেশবাবুকে সংশোধন করতে যাচ্ছিলেন, হঠাৎ তার খেয়াল হলো বইটা তো হাসির বই, গ্রামের লোকেরা এসব পড়লে যথেষ্টই হাসবে। সুতরাং ব্রহ্মচারী সাহেব সুবেশবাবুকে বাহবা দিয়ে বললেন, চমৎকার হয়েছে, লিখে যান, বইটির একটা চটকদার নাম দিন। খুবই উৎসাহিত হয়ে সুবেশ চৌধুরী বললেন, নাম ঠিক করেই রেখেছি, চাষির মুখে হাসি। কেমন নাম হয়েছে বলুন তো? প্রস্তাবিত বইয়ের নাম শুনে চমৎকৃত হয়ে গেলেন ডক্টর ব্রহ্মচারী। তিনি কবুল করলেন অসামান্য। আপনি চালিয়ে যান সুবেশবাবু, তবে মনে রাখবেন শুধু রস আর গুণ নয়, গ্রামের লোকজন, কামার কুমোর, ধোপা নাপিত, চাষি, ভাগ চাষি, সকলের কথাই বলতে হবে।
বলতে হবে গরু, বাছুর, হাঁস, মুরগির কথাও। ও হ্যাঁ, খরা বন্যার কথাও বলবেন। সুবেশবাবু বললেন, আপনি বলছেন কি? একটা ছোট বইতে এত বিষয়? সব অল্প অল্প করে ছুঁয়ে যান বলে ব্রহ্মচারী সাহেব ফোন নামিয়ে রাখলেন। গ্রাম্য জীবন সম্পর্কে সম্যক অভিজ্ঞতা না থাকলেও ডক্টর ব্রহ্মচারীর উৎসাহে প্রচণ্ড মনোবল পেলেন সুবেশবাবু। কবিতা খুব ভালো আসে না সুবেশ চৌধুরীর। প্রথম যৌবনে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কিছু কিছু প্রেম ভালোবাসা বিরহ মিলনের কাব্য রচনা করেছিলেন। যেমন, আমার একুল ওকুল দুকুল গেছে, এখন বকুল তলায় বসে আছি। অথবা, সখী আমার, সখী সোনা, তোমায় আমি ভুলব না। এই জাতীয় সব এলেবেলে নাকি সুরের এলোমেলো ছন্দের কবিতা কিছু লিখেছিলেন। কিন্তু চাষির মুখে হাসি বইতে তো এসব ন্যাকামি ভরা ছিচকাদুনে পদ্য লিখলে চলবে না। এ বইয়ের পদ্যে যেন গ্রাম জীবনের চিত্রটি সরস হয়ে ফুটে ওঠে। সুবেশবাবু প্রাণ মন দিয়ে সেই চেষ্টাই করতে লাগলেন। চেষ্টার ফসল। নানা রকম বিষয়ে নানাভাবে চেষ্টা করতে করতে হঠাৎ সুবেশবাবুর শিবরাম চক্রবর্তীর কথা মনে পড়ে গেল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও প্রকৃতি প্রেম ছিল বহুখ্যাত। বিভূতিভূষণের প্রকৃতি প্রেম নিয়ে শিবরাম লিখেছিলেন, প্রকৃতি রসিকের রসিক প্রকৃতি। সেই গল্পে শিবরামের কায়দায় রবীন্দ্রনাথের গানকে অল্প মোচড় দিয়ে একেবারে অন্য চেহারা দেওয়া হয়েছিল। এখনো একটু মনে আছে সুবেশ চৌধুরীর। শিমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সত্যি, সামান্য তরকারি শিম রবীন্দ্রনাথের গান আর শিবরামের কারসাজিতে নতুন মহিমা পেয়েছিল। সুবেশ চৌধুরী জানেন এত ক্ষমতা তার নেই। তিনি রবীন্দ্র পরবর্তী কবিদের ধরতে গেলেন। প্রথমেই জীবনানন্দ দাশ, বনলতা সেন আর রূপসী বাংলা মিলিয়ে তিনি লিখলেন, হাজার বছর ধরে আমি মাছ ধরিতেছি বাংলার জলে, বারাসাত পার হয়ে বসির হাটের পথে বনগাঁর বিলে, মাছ ধরে মাছ খেয়ে চলে যায় কাক আর চিলে, আমিও তাদের সাথে মাছ ধরি। কিন্তু কিছুটা লেখার আরও বার কয়েক চেষ্টা করার পর স্থিতধী সুবেশ চৌধুরী বুঝতে পারলেন ব্যাপারটা মোটেই জুৎসই হচ্ছে না। এসব ইয়ার্কি হয়তো পাঠক খাবে না। বাধ্য হয়ে এবার তিনি নিজের লাইনে এগোতে লাগলেন। ব্রহ্মচারী সাহেব পরামর্শ দিয়েছিলেন গ্রামের লোকজন যথা ধোপা নাপিত এইসব নিয়ে লিখতে। সুবেশবাবু বুদ্ধি করে ধোপা না লিখে রজক লিখলেন, নাপিত না লিখে প্রামাণিক লিখলেন, কুমোর এবং কামারকে নিয়েও লিখলেন। ক, তুমি ভাই কুমোর, তোমার নাই গুমোর। খ, ছুরি বানায় কাঁচি বানায় কামার মশাই হাঁপড় চালায়। কবে যেন কোথায় শুনেছিলেন সুরেশবাবু, বোধহয় বাজার করতে গিয়ে তরকারির দোকানে অকালের সজনে কিনতে গিয়ে, এগুলো সজনে নয় নজনে। নজনে? নজনে আবার কি? অবাক হয়ে জানতে চেয়েছিলেন সুবেশবাবু। তখন দোকানদার তাকে বুঝিয়ে বলেছিলেন, সজনে আর নজনে প্রায় একই রকম দেখতে, তবে সজনে শুধু শীতের শেষে বসন্তকালে হয় আর নজনে সারা বছর ধরে ফলে। এ সম্পর্কেও পদ্য লিখে ফেললেন সুবেশবাবু। সজনে নাকি নজনে, ওরে তোরা খোঁজ নে। এসব যাই হোক, কয়েকটি অমোঘ পদ্য রচনা করেছিলেন সুবেশ চৌধুরী চাষির মুখে হাসি বইটির জন্য। সবগুলো বলার জায়গা নেই। আগে রজক এবং প্রামাণিক মহাশয়দের নিয়ে লেখা ছড়া দুটির কথা সেরে নিই। যোগীন সরকারের হাসি খুশির স্টাইলে রজক মশাইকে সুবেশবাবু বললেন, রজক মশাই, কাপড় যদি চাও ফর্সা করে কাচতে হবে, কুঁড়েমি ভুলে যাও। আর প্রামাণিক নিয়ে সুবেশ চৌধুরী লিখলেন, তুই আমার বাজার ছ্যাঁচা 7 রাজার এক মানিক, তুই আমার লক্ষ্মী পেঁচা, তুই আমার পরামানিক। এখানেই শেষ নয়। সুবেশ চৌধুরীর বইয়ে আরও অনেক অমূল্য পদ্য রয়েছে, যেমন ধান গাছে ধান হয়, পান গাছে পান, বর্ষায় জল হয়, খালে আসে বান, শীতকালে লোকজন বেআই বেআন। উপসংহার। এই গল্পের শেষে দুটি ঘটনা বলা প্রয়োজন। প্রথম ঘটনা হলো, সরকার সুবেশ চৌধুরীর বইটি অনুমোদন করেননি। কবিতায় লেখা সরকারের পছন্দ নয়। তাছাড়া সরস করতে গিয়ে সুবেশবাবু চাষির মুখে হাসি বইটা খুবই হালকা করে ফেলেছেন। দ্বিতীয় ঘটনা খুবই বিস্ময়কর। সরকারের কাছ থেকে পাণ্ডুলিপি ফেরত নিয়ে সুরেশবাবু বইটি তার পুরনো প্রকাশককে ছাপতে দিয়েছিলেন। বই ছেপে প্রকাশক তো বটেই, সুবেশবাবুও অবাক। বইটা রাতারাতি বেস্ট সেলার হয়ে গেছে। আগে তার কোনো বই সব শুধু 400-500 বিক্রি হতো, এখন সপ্তাহে 500 বিক্রি হচ্ছে। লোকের হাতে হাতে
চাষির মুখে হাসি বইটা ঘুরছে, তারা হাসছে আর ছড়া কাটছে। ওই দেখো আগ গাছ, গাছে গাছে রস, প্রতিটি গাছেতে তাই ঝুলিছে কলস।